প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু। সংঘাতের আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের কেন্দ্রমুখী করাই চ্যালেঞ্জ। গণতন্ত্র পুনরুদ্ধারে ১৭ বছর আগে নিষেধাজ্ঞা অমান্য করে দেশে ফিরে এসেছিলেন সংসদে, বললেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনমান উন্নয়নই লক্ষ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্যে তার যুগান্তকারী অবদান স্মরণে সারা দেশে নানা আয়োজন। ঢাবি শিক্ষক নাদির জুনায়েদের বিরুদ্ধে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। প্রশাসনিক ও একাডেমিক সব কার্যক্রম থেকে অব্যাহতি। জামালপুরে টিসিবির কার্ড হালনাগাদে নানা অনিয়ম। উৎকোচ দাবিসহ স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তদন্তের আশ্বাস প্রশাসনের। সাতক্ষীরায় অপরিপক্ক আম বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের অভিযানে ধ্বংস। নির্ধারিত সময়ের আগে বাজারজাত করলে ব্যবস্থা। কাঁচা অবস্থায় পেড়ে রাসায়নিকদের পাকায় বাজারে বিক্রি করছে। যেগুলো আম ধরা খাচ্ছে এগুলো আমাদের সাতক্ষীরা বড় বাজারের না। সারা জেলাতে এই পর্যন্ত প্রায় ৪৫ মেট্রিক টন আম ধ্বংস করেছে, কেমিক্যাল মিশ্রিত আম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোট আজ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে ইভিএম সহ ভোটের সামগ্রী। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজেপির পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোট আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আর রাসেল, আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সেখানে? ইশরাত, হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। যেটি থাকার কথা আসলে ভোট কেন্দ্রগুলোতে, সেটি আমরা এখানেও দেখেছি। বাইরে র্যাবের টহল অভিযান দেখেছি। এছাড়া ভোট কেন্দ্রে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা, পুলিশ এবং আনসার সদস্যদের নিয়ে, তারাও রয়েছে। এই কেন্দ্রটি হচ্ছে উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি কুলাউড়ার উপজেলার একটি ভোট কেন্দ্র। প্রায় ৪,২০০ মতো ভোটার রয়েছেন এই কেন্দ্রে। আমরা দেখেছি ভোট শুরু হয়েছে মাত্র কয়েক মিনিট হলো। এর মধ্যে কয়েকজন ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। আমরা সেটি দেখছিলাম এবং তারা একটি কক্ষে প্রবেশ করেছে, ভোট দেওয়ার কার্যক্রম শুরু করেছেন। সব মিলে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা আমাদের চোখে পড়েনি বা কেউ এসে অভিযোগও করেনি। মাত্র অল্প কয়েকজনই ভোটার দেখেছি। আসলে এটি একেবারে শুরুর দিকের তুলনায় স্বাভাবিক চিত্র বলা যেতে পারে, কারণ এমনও চিত্র হয়েছে একেবারে শুরুর সময় ভোটার থাকেন না, এমনও হয়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে অনেক ভোটার উপস্থিত থাকেন, সেটিও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভোটে। আজকের চিত্র সেটি বললাম। এই আসনে অর্থাৎ এই উপজেলায় মোট ৪ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে ৩ জনই আওয়ামী লীগের নেতা। তারা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতিও রয়েছেন। সব মিলে যেই লড়াইটি আসলে হচ্ছে, মূলত আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তাদের দলীয় মনোনয়ন কেউ পাননি, কিন্তু তাদের ব্যক্তিগত লড়াই লড়ছেন এবং তাদের প্রত্যেকের আলাদা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তাদের পারিবারিক রাজনীতির পরিচয় রয়েছে। বিভিন্ন একজনের বাবা সংসদ সদস্য ছিলেন, এরকমটির রয়েছে। মূলত
আসলে লড়াইটি হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের নিজেদের মধ্যে, এবং ভোটাররা আসলে তাদের যারা দলীয় নেতা তাদের মধ্য থেকেই হয়তো উপজেলা চেয়ারম্যান পদে কারো একজনকে তারা বেছে নেবেন। সেটি আসলে দেখার অপেক্ষা, কে হতে যাচ্ছেন এখানকার এই আসনের পরবর্তী উপজেলা চেয়ারম্যান। এখন পর্যন্ত যেটি বলছিলাম, ভোটের পরিবেশ নিয়ে আমরা অভিযোগ পাইনি, স্বাভাবিকভাবেই চলছে, এবং আমরা আশা করছি যে এই অবস্থায় হয়তো ভোটের আজকের চিত্র দেখা যাবে। যদি বড় কোনো সমস্যা হয় কিংবা কোনো অভিযোগ পাওয়া যায়, নিশ্চয়ই সেটিও আমরা জানার চেষ্টা করবো। ইশরাত। রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার আমরা ঢাকার দোহারে যেতে চাই। সেখান থেকে আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন আমার সাথে যুক্ত হচ্ছেন। তুহিন, কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ইশাত, আমি সার্বিক পরিস্থিতি, যেটা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা এইমাত্র থেমেছে, কিছুক্ষণ আগেই থেমেছে। সেক্ষেত্রে বৃষ্টি ভেজা এই কেন্দ্রগুলোতে এখনও ভোটারদের উপস্থিতি খুব একটা দেখিনি। একজন দুজন করে এসছেন এমন চোখে পড়েছে। তবে ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়েই সবাই এখন ব্যস্ত, কারণ এখনও পর্যন্ত ভোটের সার্বিক কার্যক্রম 8টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে সেই কার্যক্রমে অনেকটা বিঘ্নিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে সার্বিক পরিস্থিতি অনেকটা, আশপাশের যে পরিস্থিতি আমরা দেখেছি তাতে এখনও পর্যন্ত আশঙ্কাজনক বা আশঙ্কার কোনো কারণ এখনও পর্যন্ত আমরা দেখিনি। কারণ এইখানে হেভিওয়েট প্রার্থী মাত্র দুইজন প্রার্থী আছেন। সে দুইজন প্রার্থীর পক্ষে আমরা একজন প্রার্থীর পক্ষে, অর্থাৎ আনারস প্রার্থীর পক্ষের লোকজন আমরা দেখছি, যারা পোলিং এজেন্ট এবং তাদের কর্মী সমর্থকরাই বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে সক্রিয় সকাল থেকে। অন্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার পক্ষের কোনো লোকজন আমরা এখনও দেখিনি। তবে তাদের পক্ষ থেকে একটি আশঙ্কা গত কয়েকদিন থেকে করা হচ্ছিল যে দোহারের জাতীয় নির্বাচনে যেভাবে দোহার নবাবগঞ্জের যে পরিবেশ হয়েছিল, হয়তো এই উপজেলা নির্বাচনেও একই রকম পরিবেশ হবে। অর্থাৎ বিভিন্ন জায়গায় একতরফা ভোট, জাল ভোট, নানান যে অভিযোগগুলো হয়েছিল, সেই অভিযোগের কিছু আশঙ্কা এই দোহারের ভোটাররা করছেন। দোহারের যারা প্রার্থী আছেন, প্রার্থীদের ভিতরে দু একজন প্রার্থী সেই একই আশঙ্কা প্রকাশ করেছেন, তার প্রার্থিক সমর্থকরা একই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারা জোর দিয়ে বলেছেন যে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে। কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো রকম কোনো অভিযোগ হওয়ার কোনো সুযোগ তারা দেবেন না। এই ধরনের জোর প্রস্তুতি নিয়েই তারা মাঠে নেমেছেন। কিন্তু সকাল থেকে আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভেতরে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই ধরনের তৎপরতা এখন আমাদের চোখে পড়েনি। তবে কেন্দ্রে কেন্দ্রে নির্ধারিত যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত এতটুকুই বোঝা যাচ্ছে। পরবর্তীতে ভোটারের সংখ্যা বাড়লে হয়তো আমরা বলতে পারবো পরিবেশটা কেমন হয়। তবে আশা করছে সবাই যে ভালো পরিবেশেই ভোট সম্পন্ন। আবার আসার চেষ্টা করবো আপনার কাছে। দর্শক, এবার আমরা সিরাজগঞ্জে বেলকুচি সেখানে যেতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী আখলাকুস সাফা। সাফা, আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সেখানে ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন, ভোটের উপস্থিতি কেমন দেখছেন? সাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি আছি। এখানে মোট ভোটার সংখ্যা 2900-রও কয়েকজন বেশি, যার মধ্যে সকাল 8টার শুরুতেই আমরা দেখেছি যে বেশ কয়েকজন ভোটার কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। যদিও সিরাজগঞ্জে এই মৌসুমে প্রথম বৃষ্টি হয়েছে কিন্তু আজ সকালে, সেই হিসেবে কিন্তু ভোটার উপস্থিতি আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম 8টার আগে যে লম্বা লাইন, সেই লম্বা লাইন এখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি। এরই মধ্যে যে 3জন মেয়র প্রার্থী আছেন, 3জন মেয়র প্রার্থীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী আছেন, চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন, যিনি সিরাজুল ইসলাম, তিনি এরই মধ্যে ভোট দিয়ে শেষ করেছেন। এবং অন্যান্য যে ভোট কক্ষগুলো আছে, সেই ভোট কক্ষগুলোতেও কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং এখানে প্রথমবারের মতো যেহেতু ইভিএমে ভোট হচ্ছে সেহেতু, এবং আপনি বুঝতে পারছেন যে ইভিএম নিয়ে কিন্তু ভোটারদের একটা বেশ আগ্রহের জায়গা আছে, কারণ একেবারেই তাদের এলাকায় প্রথম। গতকালও আমরা যখন কথা বলেছি তখনও ভোটারদের মধ্যে আগ্রহের মূল জায়গাটাই ছিল কিন্তু ইভিএম, যে ইভিএমে কীভাবে তারা ভোট দিবেন, এইগুলো নিয়েই কিন্তু বিষয়গুলো আলোচনার মধ্যে ছিল। আজই সেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত আপনি দেখছেন যে আমি এখন যে কক্ষটিতে আছি, এই কক্ষটিতে এখন পর্যন্ত 2জন ভোটার তারা তাদের ভোট দিয়ে শেষ করেছেন। এবং এইখানে নিচে যে ফ্লোরটি আছে, সেই ফ্লোরটিতে হচ্ছে
নারী ভোটারদের জন্য সেই কেন্দ্রটি রাখা হয়েছে, সেই কক্ষগুলো রয়েছে। আমাদের সঙ্গে আছেন চেয়ারম্যান পদপ্রার্থী মীর সিরাজুল ইসলাম, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে ইভিএমে ভোট দিলেন এবং এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ, আপনার সঙ্গে তো আরও প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীও আছে, সব কিছু মিলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন সকাল থেকে? পরিবেশটা খুব সুন্দর এবং খুব ভালো লাগছে। ইভিএমের ভোটটা আসলেই খুবই ভালো লাগছে। তার কারণটা হচ্ছে হলো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের ইভিএম ব্যবহার করার যে প্রযুক্তিটা এনেছে, তার জন্য আমরা সকলে আনন্দিত এবং ধন্যবাদ জানাই তাকে। আচ্ছা, আমরা একই সঙ্গে দুজন চেয়ারম্যান প্রার্থী, আপনাদের দুজনকে একই সঙ্গে পেয়ে গেলাম। আপনি এখনো তো ভোট দেননি, ভোট দিতে এসছেন। তিনি এখন পর্যন্ত বলছেন ভোটের পরিবেশ ঠিক আছে। আপনার কাছে একটু জানতে চাই যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখেছেন? না, এখন পর্যন্ত আমি এইমাত্র একটা মেসেজ পেলাম জোকনলা সেন্টারে, আমাদের যারা ভোটার, দোয়াত কলমের ভোটার আসার পরে শরীফ নামে একটা ছেলে, আমি গতকাল এনএসআইকে বলতে, শরীফ নামে একটা ছেলে তাকে আক্রমণ করছে। শরীফ নামে একটা ছেলে তাকে আক্রমণ করেছে। আমি এইমাত্র মেসেজ পেলাম যে অলরেডি হুমকি দিচ্ছে যে খাস সোনামুখী গ্রাম থেকে কোনো লোক জানি এই কেন্দ্রে জানি আসতে না পারে ভোটদান থেকে বিরত। মোটর মার্কার প্রতীকের সমর্থক শরীফুল, এবং অলরেডি আই ইনফর্ম টু এনএসআই, অলরেডি গিভেন দ্য ডাটা। আপনি তো দোয়াতকালী মার্কায় আছেন আর আপনি আনারস মার্কায় নির্বাচন লড়ছেন, আপনারা দুজনই চেয়ারম্যান প্রার্থী। ঈশাদ, আমি আপনাকে বলছিলাম যে এখানে তিনজন যে হেভিওয়েট প্রার্থী আছে তাদের মধ্যে দুজনই আমাদের সঙ্গে আছে। আপনাদের মধ্যে তো সৌহার্দ্যের কোনো সমস্যা নাই, তাই না? জি না। এই যে কেন্দ্রে আসছেন আপনারা একই কেন্দ্রের ভোটার, এই কেন্দ্রের ভোট কেমন দেখছেন? এই কেন্দ্রে আলহামদুলিল্লাহ হবে, এইমাত্র শুরু হলো তো আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে। যদি বৃষ্টি না হয়, আশা রাখি আমাদের গ্রামে পূর্বে কখনো কোনো সময় আসলে এই কেন্দ্রটা অনেকটা ভালো থাকে, সবসময় পরিবেশগত থেকে এই কেন্দ্রটা এটা ঐতিহ্যগতভাবে ভালো থাকে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রিটার্নিং কার্যালয়ের থেকে ঠিকঠাক মতো আপনারা সাপোর্ট পাচ্ছেন? এখনও তো শুরু হচ্ছে, এইমাত্র আমি অলরেডি ইনফর্ম করছি, যেহেতু জোকনালা সেন্টারটা শরীফুল নামে মোটরসাইকেলের সমর্থক, সে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি, অর্ডার সেক্রেটারি, তাকে হুমকি দামকি দিচ্ছে। গতকাল রাত্রে হুমকি দামকি দিচ্ছে এবং ইনফর্ম করেছিলাম, ডিএসবিকে ইনফর্ম করেছিলাম, তারপরে তারা কোনো প্রপার স্টেপ নেয় নাই। বাট এখনও আবার সকালবেলায় ভোট কেন্দ্রে আসার পরে তাকে আবার হুমকি দামকি দিচ্ছে। আপনার কি এমন কোনো অনুযোগ? জি না, আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ দেব কি? হুমকি তুমকি তো এদের দুইজনের মধ্যে হচ্ছে, আমার মধ্যে তো কোনো হুমকি তুমকি নেই। কারণ ওকে হুমকি দিচ্ছে মোটরসাইকেল মার্কার সাথে, মোটরসাইকেল দোয়াত কলমে হুমকি দিচ্ছে, দোয়াত কলম মোটরসাইকেল হুমকি দিচ্ছে। এদের মধ্যে এটা, আমার সাথে কারোর হুমকি তুমকি নেই। আমি জানি যে আমার সুবর্ণ সারাত সেন্টারে উৎসবমুখর পরিবেশে ভোট হবে। অতীতেও আমাদের এখানে আজকে প্রথম যে বৃষ্টি স্নাত পরিবেশ, এটা কি ভোটারদের জন্য মানে ভালো হলো নাকি কি মনে হয় আপনার? আসলে শুভ সকালে এখনো বোঝা যাচ্ছে না কি হবে। তবে বৃষ্টিতে ভোটারদের জন্য যে কয়েকটা দিন যেরকম গরম পড়েছিল, তাতে ঠান্ডা দিন বৃষ্টির জন্য একটু ভোটারদের জন্য ভালোই হবে। আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে বলবেন যে আপনাকেও একই প্রশ্ন, ভোটারদের জন্য এই বৃষ্টি স্নাত পরিবেশটা কি ভালো? বৃষ্টি এইরকম থাকলে একটু ভালো হবে, কিন্তু এর চেয়ে বেশি বৃষ্টি হলে আসলে ভোটার উপস্থিতি অনেকটা কম হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। ঈশাদ, আপনি শুনছিলেন আমরা দুজন চেয়ারম্যান প্রার্থী, তাদের দুজনের কথাই শুনছিলাম। ভোটের মাত্র শুরু হয়েছে, 8টা থেকে 15 মিনিট হয়েছে এবং 15 মিনিটের মধ্যে যতটুকু ভোট গ্রহণ আমরা ততটুকুই কিন্তু এখনো পর্যন্ত দেখছি যে দুজন প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সেগুলো কিন্তু আছেই। এই অভিযোগগুলো কিন্তু প্রচারণার মাঠেও আমরা দেখেছি, যতদিন প্রচারণার মাঠে ছিলেন তারা তখনও কিন্তু এই অনুযোগগুলো ছিল। একই সঙ্গে যে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা, তারাও কিন্তু ভোটের মাঠ চষে বেরিয়েছেন। আজ কিন্তু বোঝা যাবে যে কি হতে যাচ্ছে, যদি ওই 15 মিনিটে আমরা হয়তো বা সাফা অনেক বিস্তারিত তথ্য আমাদেরকে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসার চেষ্টা করবো আপনার কাছে। দর্শক, আর উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা, আমরা সারাদিন ব্যাপী সেই খবরগুলো জানানোর চেষ্টা করব। এবার আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই।
ভোর থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। ভোর 5টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, এরপরই তার রূপ নেয় মাঝারি আকারের বৃষ্টিপাতে। এমন স্বস্তির বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা আরও সহনীয় হয়ে এসেছে। শুধু রাজধানী নয়, আগামী 10 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও টানা বৃষ্টিও হতে পারে। এ সময় সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বজ্রপাতের সময় বাইরে বের হতে না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। গরমের সন্ধ্যে প্রচুর গরম লাগছে, এখন ওই হিসাবে ভালোই লাগে এখন বৃষ্টির জন্য। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ করছে, তাই আজকে আমরা ভালো আছি ইনশাল্লাহ। মানুষ কোটি কোটি টাকা খরচ করে এসি মেসি লাগায় এক আন্ডারের মধ্যে থাকে, আল্লাহর রহমতে এক সেকেন্ডের মধ্যে কলিজা ঠান্ডা করে আলাইছে। দর্শক, বৃষ্টির আরো খবর জানবো। সহকর্মী রাব্বি সিদ্দিকী আমার সাথে যোগ দিচ্ছেন বাংলা মোটর থেকে। রাব্বি, সকালেই তো বৃষ্টি শুরু হয়েছে, আজ সারাদিন কি আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা? আবহাওয়া অফিস কি বলছে? আসলে ভোর থেকেই বৃষ্টি ছিল, ঢাকাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ঢাকার আশপাশে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে। এবং ঢাকার বৃষ্টি তো আসলে ঢাকার মানুষদেরকে আনন্দ দিয়েছে, স্বস্তি দিয়েছে, তাপমাত্রা কমে গেছে এবং এই তাপমাত্রায় আসলে চলাফেরা করতে যারা বের হয়েছেন বা বের হতে হচ্ছে যাদের, তারা খুব বেশ স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছেন, কোনো ভোগান্তি নেই। যেহেতু বৃষ্টি খুব ভারী বৃষ্টি হয়নি, টানা বৃষ্টি হয়নি, তাই ভোগান্তি নেই, কোথাও পানিও জমেনি এবং এই বৃষ্টিটা বেশ উপভোগ করছেন ঢাকার মানুষজন। এই আবহাওয়া অফিস বলছে যে সারাদিনই এরকম থেমে থেমে বৃষ্টি হবে, ঢাকাতে বৃষ্টিপাত আরও বাড়বে এবং সেটি আরও কয়েকদিন চলতে থাকবে এবং সেই বৃষ্টি কিন্তু এরকম গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু ঢাকায় হবে। ঢাকায় খুব ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস দেয়নি। সব কিছু মিলিয়ে যদি বলি যে এই যে বৃষ্টি এবং গুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় সব কিছুই কিন্তু এই কয়েকদিন কিন্তু থাকবে এবং পুরো দেশের তাপমাত্রা কমে আসবে। বিশেষ করে এই তাপমাত্রা কমায় সবচেয়ে বেশি উপকৃত হবে ঢাকার মানুষজন যারা বের হন রাস্তাঘাটে, কারণ ঢাকাতে এমনিতেই অনেক যানবাহন, অনেক দালান কোঠা, তাই তাপমাত্রা বেড়ে যায়, মানুষের খুব অস্বস্তি হয়। সেই অস্বস্তি থেকে মানুষ এই কটা দিন মুক্তি পাবে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই 2007 সালের 7 মে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন যারা তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে 7 মে ফিরে এসেছিলেন তিনি। সেদিন আওয়ামী লীগ নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানায়। জনগণের জীবনমান উন্নয়নের জন্যই ফিরেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেই লক্ষ্যেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়াই প্রধান উদ্দেশ্য বলেও জানান প্রধানমন্ত্রী। অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি। দর্শক, প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট চলছে, আগেই জানাচ্ছিলাম। এবার বরিশালের খবর জানতে চাই, সেখান থেকে আমার সহকর্মী কাউসার হোসেন যুক্ত হচ্ছে আমার সাথে। পরবর্তীতে কুষ্টিয়া যাওয়ার চেষ্টা করব, কুষ্টিয়া সহকর্মী ওয়েট করছেন। কাউসার, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। সকাল থেকে কি মানে সারা দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে, সেখানকার কি অবস্থা এখন এবং ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? ইশাতা, ভোর রাত থেকে কিন্তু বরিশালের দমকা হাওয়ার সাথে বৃষ্টি বয়ে গেছে। যদিও কিছুক্ষণ আগে অর্থাৎ ভোট গ্রহণ শুরুর অন্তত 5 মিনিট আগে বৃষ্টি থেমে গেছে এবং বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা, দুটি উপজেলায় আছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বরিশাল সদর উপজেলায় 68টি কেন্দ্রে এবং বাকেরগঞ্জ উপজেলার 113টি কেন্দ্রে ভোটাররা ভোট দিবেন এবং বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে, সেখানে আসলে এই
ভোর রাত থেকে বৃষ্টির কারণে কিন্তু ভোটাররা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন এবং সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়, সেই সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে ভোটারদের উপস্থিতি একেবারেই কম, দু একজন আসতে শুরু করেছেন এবং বৃষ্টি থেমে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে নারী ভোটারদের যে কেন্দ্র সেখানেও কিন্তু ভোটাররা আসতে শুরু করেছেন এবং প্রার্থীরাও কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে দেখছেন যে ভোটারদের উপস্থিতি কেমন এবং তারা আশা প্রকাশ করেছেন যে বেলা বাড়ার সাথে সাথে এবং আবহাওয়া পরিস্থিতি ভালো হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। বরিশাল সদর উপজেলায় 1,95,000 ভোটার রয়েছে এবং বাকেরগঞ্জ উপজেলায় 3,01,000 ভোটার রয়েছে এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু আশা প্রকাশ করেছেন যে বেশিরভাগ ভোটারই ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আগ থেকেই বেশ কয়েকজন প্রার্থী শঙ্কা প্রকাশ করেছিলেন যে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে এবং সেই শুরু থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছিলেন যে আসলে যতটা তারা বলেছেন যে ভোটাররা ভোট দিয়ে নির্বিঘ্নে যাতে বাড়ি ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা আসলে তারা করবেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। এছাড়া পুলিশের স্ট্রাইকিং ফোর্স রয়েছে, তারা ভ্রাম্যমাণভাবে যে ভোট কেন্দ্রের যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন এবং এখন পর্যন্ত যে দু একজন ভোটার যারা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন তারা কিন্তু সার্বিক পরিস্থিতি দেখে এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দিনভর যাতে এই পরিস্থিতি থাকে, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে জানিয়ে আসলে ভোট দিতে পারেন সেই নিশ্চয়তা কিন্তু ভোটাররা চেয়েছেন। ইশরাত, কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে আমার সহকর্মী রুহুল আমিন বাবু আমার সাথে যুক্ত হয়েছেন। রুহুল আমিন, কেমন দেখছেন নির্বাচন পরিস্থিতি এবং ভোটারদের উপস্থিতি সকাল সকাল কেমন দেখছেন আপনি? যদিও বৃষ্টির দিন উপস্থিতি কিছুটা কম হওয়ারই কথা। ইশরাত, আজকে গভীর রাতে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে কুষ্টিয়া জেলা জুড়েই। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। কুষ্টিয়াতে দুইটি উপজেলাতে হচ্ছে, সেটি একটি কুষ্টিয়া সদর উপজেলা এবং আরেকটি এই খোকসা উপজেলা, যেখানে 1,16,000 ভোটার রয়েছে, 50টি কেন্দ্র রয়েছে। আমি এই মুহূর্তে আছি খোকসা বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে। আসলে এই কেন্দ্রে আমরা দেখেছি সকাল থেকেই পুরুষের সংখ্যা একটু বেশি, কারণ 8টার দিকে ভোট শুরু হয়েছে, পাশাপাশি নারীরাও রয়েছে। একজন প্রার্থীও রয়েছেন, কিছুক্ষণ আগেই তিনি ভোট প্রদান করেছেন। তো আমরা একটু কথা বলতে চাই, কারণ খোকসা এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে 3টি বলা যায় হার্ড ক্যান্ডিডেট রয়েছে, আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং 3জনই স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী। আপনিও সদ্য সাবেক চেয়ারম্যান ছিলেন। আসলে কি মনে হচ্ছে আপনার যে সাধারণ মানুষ কি ভোটমুখী হচ্ছে এবং আপনি নিজে ভোট প্রদান করেছেন এবং কোনো চাপ আপনারা মনে করছেন কিনা, দলীয়ভাবে বা স্থানীয়ভাবে কোনো কিছু আপনাদের সমস্যার মনে হচ্ছে কিনা? আমি ইতিমধ্যে আমার ভোট আমি দিয়েছি। আর নির্বাচনের শুরু থেকেই কিছু দলীয় প্রভাব, জেলা আওয়ামী লীগের সভাপতি এবং একজন আছে তার ভাই আছে প্রধানমন্ত্রী দপ্তরের পিএস, এই সূত্রে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাব মাসুল পাওয়ার খাটাইছে। তো আমি বিশ্বাস করি যে এই সমস্ত প্রভাব আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে শক্ত অবস্থান নিয়েছে সেটার কারণে ইনশাল্লাহ আমার মনে হয় তারাই আজকের দিনে প্রভাব খাটাতে সক্ষম হবে না, আর যদি খাটাতে না পারে সেক্ষেত্রে ভোট ফেয়ার এবং নিরপেক্ষ হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ইশরাত, আসলে এখানকার খোকসার আসলে ভোটের যে চিত্র সেই বিষয়টি কিন্তু আসলে তিনি বলেন, কারণ আসলে খোকসাতে 4জন ভোট চেয়ারম্যান প্রার্থী রয়েছে, আসলে তার মধ্যে 3জনই রয়েছে খুবই শক্ত অবস্থানে রয়েছে, তাদের স্থানীয় আওয়ামী লীগের আসলে তাদের বড় পদ রয়েছে এবং যারা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে আসলে একটা উত্তেজনার ভাবও রয়েছে। তারপরও কিন্তু সকাল সকাল সাধারণ মানুষেরা আমরা দেখছি যে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় এখানে প্রায় 3,000-এর মতো ভোটার সংখ্যা রয়েছে। তার মধ্যে এই সকাল থেকেই কিন্তু গ্রামবাসীরা এসে ভোট প্রদান করছেন এবং পাশাপাশি নারীরাও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তারা এই কেন্দ্রটিতে তারা ভোট দিবেন আসলে তাদের পছন্দের প্রার্থীকেই এবং যার সাথে কিছুক্ষণ আগে কথা বললাম
তিনি আসলে সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, তিনি আসলে ভোট প্রদান করেছেন এবং ভোট যে আসলে নির্বিঘ্নে হবে সেই বিষয়ে আসলে প্রশাসনের সার্বিক তদারকি রয়েছে এবং এই খোকসা উপজেলার প্রতি আসলে প্রশাসনের সবার নজর রয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। রুহুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। বাংলা 1268 সালের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের সব শাখায় যুগান্তকারী অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলা সাহিত্য। ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ, জীবনবোধ, প্রার্থনা ও প্রত্যয়। সূর্যের মতোই বাংলা সাহিত্যে আবির্ভাব রবীন্দ্রনাথ ঠাকুরের। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প, প্রায় 2000 গানের বিশাল সাহিত্য সাম্রাজ্য তার। এঁকেছেন ছবিও। নির্দিষ্ট সংজ্ঞায় আবদ্ধ করা যায় না তার বিশালত্ব। বৈশাখে ঈশান কোণে যখন মেঘের ঘনঘটা, ঝোড়ো বাতাসে রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি, তখনই যেন প্রবল শক্তিমত্তা নিয়ে ধরণীতে কবির আগমন। বাংলার প্রতিটি ঋতুই যেন ছন্দ হয়ে ধরা দিয়েছে বিশ্বকবির গানের খাতায়। তিনি সবগুলো ঋতুকেই নিজে ধারণ করেছেন, বুঝেছেন এবং কাউকে বলছেন ভৈরবের মতো বৈশাখকে, বর্ষাকে নারী হিসেবে কল্পনা করছেন, শরৎ লক্ষ্মী বলছেন, হেমন্ত লক্ষ্মী বলছেন, শীতের একটা কঠোর একটা বলছেন এবং বসন্ত ঋতুরাজ। অনিশ্চয়তার মেঘ সরিয়ে রবীন্দ্রনাথ হয়েছেন আলোর উৎস। তাঁর লেখনীতে রোদ ঝলমলে দিনের আভাস বাংলা সাহিত্যের অলিগলিতে। কবি কান পেতে শুনেছেন এই জনপদের মাটি ও মানুষের মনের যত আবেগ। মাটিতে মিশে থাকা পতঙ্গ, চঞ্চল শৈশব, কিছুই নজর এড়ায়নি বিশ্বকবির। আমি তোমার জন্য অপেক্ষা করছি, প্রহরে প্রহরে গান গেয়ে আমি জেগে রয়েছি। যদি অপেক্ষা করতে করতে শেষ প্রহরে গিয়ে আমার কণ্ঠে সুরটা ফুরায়, যদি রে তাও তুমি যেও না ফিরে। এই যে অপেক্ষা করবার এই যে সৌন্দর্য, কারোর জন্য অপেক্ষা, কারোর জন্য ভালোবাসার ভেতরে এই এত সুন্দর প্রকাশ খুব দেখা যায় না। শতবর্ষ পেরিয়েও রবীন্দ্রনাথ যেন শাশ্বত, বাঙালির প্রতিচ্ছবি। তাই তো আধুনিকায়নের নামে ফিউশন নয়, শুদ্ধ রবীন্দ্র চর্চার বিকল্প নেই বলে মনে করেন রবীন্দ্র ভক্তরা। রবীন্দ্রনাথের গানে অতিরিক্ত যন্ত্র ব্যবহার করলে বা অন্যরকম হলে তার যে ভাব, বাণী নির্ভর গান তো, তার সঙ্গে সুরের অনুষঙ্গে যেভাবে একটা ভাব প্রকাশের জায়গা, সেটা কিন্তু হয় না। আমার তরুণদের প্রতি কথা হচ্ছে, নিজেরা গান লিখে, গান শুরু করে, কম্পোজ করে নতুন কিছু করো, কিন্তু রবীন্দ্রনাথের গান নিয়ে টানা হেঁচড়াটা আমি একদম সমর্থন করি। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বাংলা জনজীবনের সকল অনুভূতি তিনি যেন প্রকাশ করেছেন ছন্দে ছন্দে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। রুদ্র বৈশাখে এক পশলা স্বস্তির নাম 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের আকাশে রবির কিরণ সেদিন থেকেই বিচ্ছুরিত। প্রবল সংকটে উদ্দীপনা আর জীবন সুরের মূর্ছনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। তার স্মৃতিধন্য প্রতিসর, শিলাইদহ আর শাহজাদপুরে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। বাংলা সাহিত্য আকাশে সূর্যের মতোই দীপ্তমান তিনি। বিশ্ব দরবারে আমাদের আসীন করেছেন গৌরবের সিংহাসনে। এই মাটি জলের প্রেম, প্রকৃতি আর মানবতার সান্নিধ্যে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিশ্বকবি। উনি প্রথমে এসে দেখলেন যে হিন্দু এবং মুসলমানের জন্য একটা আলাদা আলাদা জায়গা করার। তো উনি প্রথমে এসে প্রতিবাদ করলেন এটা, যে এই পূর্ণ অনুষ্ঠানে আমি যাব না যতক্ষণ পর্যন্ত উভয় সম্প্রদায়ের মানুষকে এক চোখে দেখা না হবে।
নওগাঁর প্রতিসর ছিল রবি ঠাকুরের প্রিয় তীর্থস্থান। বৈষম্যহীন সমাজ, আধুনিক শিক্ষা, কৃষি আর অর্থনৈতিক ভাবনার সূতিকাগার ছিল কালীগ্রাম পরগনা। এসেছিলেন 1891 সালে, শেষবারের মতো বিদায় ছিল 1937 খ্রিস্টাব্দে। প্রকৃতি এবং মানুষ কতটা একাকার, এই প্রতিসরে না আসলে বোধহয় কবির এই জায়গাটা শূন্যতা থেকে যেত। প্রতিসরই কবির এই প্রকৃতি এবং মানুষের সাথে একাত্মতা পোষণ করা বা মানবিক কবি হয়ে ওঠাতে অনেকটা ভূমিকা রেখেছে। রবীন্দ্রনাথ এদের মঙ্গলে কাজ করেছেন, রবীন্দ্রনাথ এদের কল্যাণে কাজ করেছেন। তিনি শুধু সাহিত্য রচনা করেন না, সাহিত্যে আমরা এই জীবনের গল্পগুলো পাই, কিন্তু পাশাপাশি এই অঞ্চলের মানুষগুলোর উন্নয়নের জন্য তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেই প্রবন্ধগুলোতেও ফুটে ওঠে এই মানুষগুলোর অবস্থা কী ছিল। 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে নেওয়া হয়েছে কর্মসূচি। থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বারোয়ারি মেলা। রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা থাকবেন, আর এবার মেলাটি হবে 2 দিন ব্যাপী। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরেও আড়ম্বরে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। আমিন বাবু, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর নাদির জুনায়েদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অধ্যাপক নাদিরকে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিভাগটির শিক্ষার্থীরা অধ্যাপক নাদিরের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়কে 3 দিনের আলটিমেটাম দেয়। নির্বাচনের খবরাখবর জানতে চাই, প্রথমেই যেতে চাই নরসিংদীতে, সেখানে আমার সহকর্মী আয়ুব খান সরকার আছেন। আয়ুব, নরসিংদীতে ভোটের শুরুটা কেমন হলো এবং পরিবেশ সেখানে কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানান। ইশরাত, নরসিংদীতে প্রথম ধাপে আসলে নরসিংদী সদর এবং পলাশ এই 2টি উপজেলায় আজকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আজকে এখন রয়েছি নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌর শহরের প্রাণকেন্দ্র আসলে পশ্চিম কান্দাপাড়া। এখানে আমি যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটি বোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই আপনি দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রটিতে আসলে কিন্তু এখনো সকাল 8টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে, বাট এখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো ভোটার উপস্থিতি আমরা দেখতে পারিনি। আর ইসরাত, আপনাকে একটু যদি জানিয়ে দিতে যাই, এই যে আজকের এই 2টি উপজেলা নির্বাচনে 7 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, 9 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু আজকে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। আর পাশাপাশি সদর উপজেলায় ভোটার সংখ্যা যদি একটু জানাতে চাই, সেক্ষেত্রে ভোটার রয়েছে 5,37,569 জন। আর পলাশ উপজেলায় ভোটার রয়েছে 1,82,318 জন। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এই শহরের প্রাণ কেন্দ্রে এই ভোট কেন্দ্রটি এটি মহিলা ভোট কেন্দ্র। তো এখানে কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও এখানে কোনো ভোটার এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি। আর পাশাপাশি এখানে দেখা গেছে যে অনেকেই আসলে আজকে যে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই খবরটি কিন্তু অনেক ভোটাররাই জানেন না। আর এটাকে আসলে তারা দায়ী করছেন নির্বাচন কমিশন এবং যারা প্রার্থী আসলে এখানে এই আজকের এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন সেই প্রার্থীদেরকেও তারা দায়ী করছেন যে আসলে ভোটারদের দ্বারে দ্বারে হয়তোবা প্রার্থীরা পৌঁছাতে পারেনি। আর পাশাপাশি হচ্ছে যে অন্যান্য সময়ে ভোটাররা যা বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানে মাইকিং করা হয়, কিন্তু গতকাল ভোটের আগের দিন কিন্তু সেই মাইকিংটি করা হয়নি। আর এখানে আসলে আরেকটি জানিয়ে রাখি যে আসলে ভোটারদের মধ্যে কিন্তু তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। ইশরাত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দেখতে পাচ্ছি যে আমার সাথে আমার সহকর্মী আলামিন শিকদার আমার সাথে যুক্ত হয়েছেন। আলামিন, কেন্দ্রের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে?
আসলে সকাল থেকেই চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা রয়েছি চট্টগ্রামের ঠিক পাশেই সীতাকুণ্ড উপজেলা, সেই সীতাকুণ্ড উপজেলায় রয়েছে চট্টগ্রামের। সেই সীতাকুণ্ড উপজেলার আমরা যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে যে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রের পরিস্থিতি যদি বলতে চাই, আমরা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে দেখছি যে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। দেখা যাচ্ছে যে একজন ভোটারকেও কিন্তু দেখা যাচ্ছে না, তবে ভোটাররা আসছেন, একজন দুজন করে আসছেন। যেহেতু বৃষ্টি, সেই বৃষ্টির কারণেই কিন্তু ভোটারের উপস্থিতি কম। তবে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন, সেই প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলবো এবং আমরা তার কাছ থেকে জানতে চাইবো এখানে আসলে কতজন ভোটার রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে কোনো ধরনের যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাদের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। ধন্যবাদ। আমার এই কেন্দ্রে ভোটার সংখ্যা 4596 জন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এই জন্য ভোটার উপস্থিতি কম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পরিমাণ মোতায়েন আছে। পুলিশ সদস্যর সাথে বিপুল পরিমাণ আনসার সদস্য মোতায়েন দেওয়া আছে। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথারীতি যোগাযোগ রাখা হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি উদ্ভব হলে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এছাড়া যদি বলতে চাই যে সীতাকুণ্ডতে আমরা রয়েছি, সেই সীতাকুণ্ড উপজেলায় মোট ভোটার 3,24,239 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,72,033 জন, মহিলা ভোটার 1,52,206 জন। এবং এখানে প্রার্থীর কথা যদি বলতে চাই, এখানে প্রার্থী হচ্ছে যে চেয়ারম্যান পদে 2 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান হচ্ছেন 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন 3 জন। সবকিছু মিলিয়ে পাশাপাশি আমাদের মিরেশ্বরে উপজেলাতেও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে এবং সন্দ্বীপও হচ্ছে। চট্টগ্রামে 3টি উপজেলায় সকাল 8টা থেকে একসাথে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইশরাত, আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সহকর্মীরা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের প্রথম ধাপের খবর। সারাদিন ব্যাপী সেই খবর জানানোর চেষ্টা করব। এবার অন্য প্রসঙ্গে যেতে চাই। জামালপুরে টিসিবির ফ্যামিলি কার্ড হালনাগাদে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। অনেক ক্ষেত্রে টাকা দিয়েও হালনাগাদ তালিকায় নাম তুলতে পারছেন না উপকারভোগীরা। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলছেন কেউ কেউ। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে টিসিবি। এজন্য ইউনিয়ন পর্যায়ে চলছে উপকারভোগীদের কার্ড হালনাগাদ কার্যক্রম। কার্ড হালনাগাদ করতে ইউপি মেম্বাররা টাকা দাবি করছে বলে অভিযোগ জামালপুরের চিনাডুলি ও পার্থসী ইউনিয়নের বাসিন্দাদের। টাকা না দিলে হালনাগাদের তালিকায় উঠছে না বলে জানান অধিকাংশ উপকারভোগী। এছাড়া হতদরিদ্রদের বাদ দিয়ে স্বজনদের অন্তর্ভুক্তির অভিযোগও তুলেছেন কেউ কেউ। আমার কাছে 1,500 টাকা চাওয়া হয়েছে। এখন মানে আমার টাকা তো দিতে পারতেছি না, আমরা জিনিসটা কিভাবে কিনে খাবো? এখন মেম্বার চেয়ারম্যানরা 1,500 করে টাকা চাইতে আছে, তা আমরা টাকা দিব না। বারবার টিয়া দিয়ে মাল তুলমু, বারবার রক্তে হাই দুমু, তারপরে মাল নেওয়া চায় না নেই বলে করে টাকার ঢেকায় তো ঘর থেকে বাইক হয়ে দিল। কইলে জায়গা জায়গা এলে নাম নাই কে, কিসের জন্য আইছেলে? মেম্বারের আত্মীয় স্বজন, চেয়ারম্যান আত্মীয় স্বজন এগোরেই দিবেন আর কি। যদিও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কোনো কাজ চলমানি কোনো কাজ হাতে দেয়নি। এটা আমাদের কালকে মিটিং করলো আর কি কেন্দ্রের সাথে জানায় দিলে যে স্মার্ট কার্ড দেওয়া হবে। আমাদেরকে যে চিঠি দিয়েছে সেটা মৃত কার্ড যেগুলো আছে, কোনো ডাবল ইন কার্ড থাকলে, একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী থাকলে এগুলো যাচাই বাছাই করে পরিবর্তন করার সিদ্ধান্ত দিই। কার্ড হালনাগাদে টাকা লেনদেনের সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। কারো কাছ থেকে কোনো অবৈধ সুবিধা বা টাকা পয়সা নেওয়ার কোনো বিষয় এখানে অবশ্যই জড়িত নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। কেউ যদি এক্ষেত্রে কোনো অনিয়ম বা কারো কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দুটি ইউনিয়নের 4,500-এরও বেশি মানুষ টিসিবির সুবিধার আওতায় রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সাতক্ষীরায় অপরিপক্ক আম রাসায়নিকের মিশ্রণে পাকিয়ে বাজারজাত করছে একটি চক্র। প্রশাসনের অভিযানে এখন পর্যন্ত ধ্বংস করা হয়েছে 45 টন আম। নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে ব্যবস্থা বলছেন জেলা প্রশাসক। হিমসাগর বাজারে আসবে 22 মে। পিষে নষ্ট করা হচ্ছে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম। অসাধু চক্র করছিল বাজারজাত, ধরা পড়ে প্রশাসনের হাতে। কেমিক্যাল দিয়ে পাকানো 1 ট্রাক আম আমাদের এখানে ধরা পড়েছে এবং এই আমগুলো বিনষ্ট করা হয়েছে। প্রায় 370 ক্যারেট আম এখানে জব্দ করা হয়েছে। অসাধু চক্রে বিপাকে আম চাষিরা।
অপরিপক্ক আমে কেমিক্যাল দিয়ে পাঠানো হচ্ছে রাজধানী সহ সারা দেশে, তবে অস্বীকার করছেন আড়ত ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী এই আমগুলো কাঁচা অবস্থায় পেড়ে রাসায়নিক দিয়ে পাকায় বাজারে বিক্রি করছে। আম পাকিনি, সেই গাছের তো আম পেড়ে আমাদের দেখেন গাছ পাকা আম কাটতেছি। যেগুলো আম ধরা খাচ্ছে এগুলো আমাদের সাতক্ষীরা বড় বাজারের না, অন্য কোথাও এখানকার কোনো আম ভাঙা হচ্ছে না। জেলাব্যাপী কেমিক্যাল মিশ্রিত ৪৫ মেট্রিক টন আম ধ্বংস করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে আম না ভাঙার অনুরোধ কৃষি বিভাগের। সকল উপজেলাতে এই বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়েছে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায়। আমরা সারা জেলাতে এ পর্যন্ত প্রায় ৪৫ মেট্রিক টন আম ধ্বংস করেছি, কেমিক্যাল মিশ্রিত আম। জেলায় এবছর আমের ফলন খুবই কম, ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা। বলছেন আবহাওয়াজনিত কারণে ফলন কমেছে। আগের বছরে তো আম প্রচণ্ড হয়েছিল, এবছরে আম এক প্রকার নাই বললেও মানায়। ফলন তো কম, তো দাম একটু পাবো সেই আশায় তো আছি। ৯ মে থেকে মুম্বাই গোলাপখাস সহ দেশি জাতের আম, ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া ও ১০ জুন থেকে আমরুপালি আম বাজারজাত করা যাবে। সাতক্ষীরার আমের সুনাম রক্ষায় প্রশাসন কঠোর, বলছে জেলা প্রশাসক। কয়েক বছর ধরে প্রচুর আম রপ্তানিও হচ্ছে, প্রতি বছরই সে রপ্তানি পরিমাণ বাড়ছে। তো এটি ধরে রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমরা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এবছর ৩৫০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা কৃষি বিভাগের। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০,০০০ মেট্রিক টন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, আবারও উপজেলা নির্বাচনের খবরাখবর জানবো। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে, আমার সহকর্মী আনিস কবির আছেন সেখানে। আনিস, কেন্দ্রে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? কোনো প্রার্থীকে আপনি দেখতে পেয়েছেন কিনা বা তাদের সাথে কথা হয়েছে কিনা, কি বল? ইশরাত, আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুরের সকাল থেকে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু উপস্থিতি অনেকটা কম থাকার কারণে কিন্তু ভোটাররা একটা নগণ্য, যার কারণে ভোটার উপস্থিত নেই বললে চলে। তবে আমি এই কেন্দ্রে যেটি আছি লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতি উপজেলা, দুটি উপজেলাতে নির্বাচন চলে। তবে আমি কমলনগর উপজেলার দুটি কেন্দ্রে এখানে দাঁড়ানো অবস্থায় আছি। দেখছি সকাল থেকে তারা ভোটার উপস্থিতি একবারে নেই বললে চলে, কারণ বৃষ্টির কারণে ভোটাররা এখনো আসতেছে না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে বর্তমানে। এবং যে যারা প্রার্থী আছেন, আমি দু একজন প্রার্থী এসেছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যতই বেলা বাড়বে এবং বৃষ্টি যদি কমে যায় এবং যে বৃষ্টি পরে কিন্তু আসলে ভোটার উপস্থিতি বাড়তে পারে। তবে এখন বর্তমান যে আমরা একদম বেশিরভাগই পাখা দেখা যাচ্ছে, কারণ এখানে শুধু পোলিং এজেন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াই তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না, যার কারণে ভোটার উপস্থিতি বেলা যতই বাড়বে আস্তে আস্তে ততই বাড়বে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। তবে এখানে যে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে যত আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা সতর্ক অবস্থা রয়েছেন। এবং যে বর্তমানে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সেটি কিন্তু একবারই বেশিরভাগই ঝুঁকিপূর্ণ এবং কমলনগর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি এবং অন্যান্য ধরনের সকল কিছু গ্রহণ করা হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। ইশরাত, অনেক ধন্যবাদ। রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের ফল ভালো হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন হামাস মুখপাত্র ওসামা হামদান। মঙ্গলবার লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, আলোচনা চালিয়ে যেতে দোহা থেকে আবারও কায়রো গিয়েছে সংগঠনটির প্রতিনিধিরা। চুক্তির প্রস্তাবে গাজার মানুষ ও প্রতিরোধ গোষ্ঠীর চাহিদার সামান্য পূরণ হয়েছে এমন কথাও জানান তিনি। বলেন, তবুও বল এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোর্টে। রাফায় আগ্রাসন চালিয়ে গেলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না দেন এমন হুঁশিয়ারিও। রাফা ক্রসিংয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণ ইস্যুতে বলেন, মিশরীয় সীমান্তের সাথে সংযোগকারী রাফা ক্রসিং ফিলিস্তিনিদের ছিল এবং থাকবে। হামলা গুলি চালাচ্ছে ইসরায়েলিরা, আগ্রাসন আর দখলদারিত্বের জবাব দেবে প্রতিরোধকারীরা, এটাই স্বাভাবিক। আমরা বলেছি বল এখন ইসরায়েল ও মার্কিন প্রশাসনের কোর্টে। জাতিসংঘ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান, আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। রাফায় অভিযানের প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনীর জন্য সুখকর হবে না।
রাফা সহ গাজার একাধিক স্থানে অব্যাহত ইসরায়েলের তাণ্ডব। রাতভর বোমাবর্ষণ করেছে বিভিন্ন আবাসিক এলাকায়। গাজা সিটিতে একটি অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে ছোড়া হয় বোমা। মৃত্যু হয় একই পরিবারের 7 জনের। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানায়, জয়গুন এলাকার ওই হামলায় নিহতদের মধ্যে বাবা, মা ও 5 সন্তান রয়েছে। রাফার সালা আল দিন এলাকায় একটি মোটরসাইকেল লক্ষ্য করে বোমা ছোড়ে ইসরায়েলি বাহিনী। নিহত হয় 2 আরোহীও। বিমান হামলার পাশাপাশি রাফায় স্থল অভিযান শুরুর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে তেল আবিব। এর মধ্যে সীমান্ত ক্রসিং এর দখল নেয়ার দাবি দেশটির। পাল্টাপাল্টি সামরিক প্রদর্শনীতে উত্তেজনা বাড়ছে ইউরোপে। নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা। ন্যাটোভুক্ত পশ্চিমা দেশের একের পর এক হুমকি আর উস্কানির জবাবে এমন সিদ্ধান্ত দাবি মস্কোর। আর জোটের প্রতিটি রাষ্ট্রের সুরক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর ন্যাটোভুক্ত দেশের নেতারা। একের পর এক মহড়ায় সামরিক শক্তিমত্তার জানান দিচ্ছে তারাও। নতুন করে বাড়ছে পারমাণবিক হামলার ঝুঁকি। পশ্চিমাদের হুমকির জবাবে পারমাণবিক অস্ত্রের মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার পারমাণবিক মহড়ার এক বিবৃতি প্রকাশ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই হবে মহড়া, এমনটি জানানো হয় বিবৃতিতে। ক্রেমলিন মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের সেনা পাঠানোর বক্তব্যের জবাবেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। পশ্চিমা কর্মকর্তারা যা বলছে তাতে মনে হচ্ছে ইউক্রেনে তারা সেনা পাঠাতে চায়, যদি আমি ভুল না হয়ে থাকি, যার অর্থ দাঁড়ায় ন্যাটো সেনাদের রুশ বাহিনীর মুখোমুখি করা। এটি আগ্রাসনের সম্পূর্ণ নতুন এক রূপ, যা অপ্রত্যাশিত। অবশ্যই এর জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন। এরই মধ্যে রাশিয়ার সাথে মহড়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বেলারুশ। শুরু হয়েছে প্রস্তুতিও, যাচাই চলছে পারমাণবিক অস্ত্রের। ইউক্রেনে মস্কোর আগ্রাসনকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে তৎপরতা বাড়িয়েছে ন্যাটো। চালানো হচ্ছে সামরিক মহড়া। সোমবার রুশ রাজ্য কালিনিনগ্রাদের কাছে অবস্থিত লিথুয়ানিয়ায় সামরিক মহড়া পরিদর্শনে যান জার্মান চ্যান্সেলর। জার্মানি বাল্টিক দেশগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করে। এর জন্য অনেক কারণ আছে। ন্যাটো চুক্তি অনুসারে আমরা একে অপরকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। একে অপরকে সুরক্ষা দিলে আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে পারব। ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা এখনই উড়িয়ে দিতে চায় না ফ্রান্স। গত সপ্তাহে তা আবারও নিশ্চিত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মস্কোকে উস্কানি দিতে বাদ যায়নি যুক্তরাজ্য। শুধু হামলা প্রতিহতেই নয়, ইউক্রেন চাইলে ব্রিটেনের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারে রুশ ভূখণ্ডে, এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। এর আগে গত মাসে কিয়েভের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তার বিল পাস হয় মার্কিন কংগ্রেসে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।